সো ইন্ডাকশন প্রোগ্রামে আমি পার্সোনালি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আর্টিকেলশিপ, হ্যাঁ, এটার ভিতরে কিন্তু একটা ইউনিকনেস আছে ফার্স্ট অফ অল। আচ্ছা, কয়েকটা ছোট ছোট জিনিস খুব কুইকলি আপনাদের ঠিক করানোর চেষ্টা করি। ইকোসিস্টেমে একটা ভুল ধারণা বলে, দেখবেন যে বলে শফিকুল আলম অ্যান্ড কং, এইটা একটা বলার ক্ষেত্রে একটা সমস্যা। কং মানে কি? যে কোনো একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম থাকে না, আমরা যেমন সফটওয়্যার বলি, আমরা কি বলি? SAP, ঠিক আছে? আমরা বলি হচ্ছে ICAB। আমি অনেককে বলতে শুনি এটাকে বলে ICAP, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। বোঝা গেল? তাহলে আমরা কেউ ICAB কে কখনো ICAP বলবো না, এটা হয় না, এটা হয় না। হ্যাঁ, ছোটো ছোটো কারেকশন দিয়ে শুরু করি। তারপরে এটাকে আমরা যেমন বলি SAP, যারা স্যাপ বলে বুঝতে হবে যে দে হ্যাভ ল্যাক অফ নলেজ, হ্যাঁ, সো অ্যাব্রিভেটেড ফর্ম। তেমনিভাবে আমরা অ্যাটলিস্ট এই CO-কে কং না বলে কি বলবো, কি বলা উচিত বলো তো? নতুনরা কোম্পানি। সো আপনারা বলবেন শফিকুল আলম অ্যান্ড কোম্পানি, সংক্ষেপে বলতে পারেন সাকো। সো দ্যাটস অল ফার্স্ট। আরেকটা হচ্ছে যে আমার একটা ভিডিও আছে, আপনাদেরকে দিয়ে দিব, মাঝার আমি নূরকে দিয়ে দিব, আপনি একটু শেয়ার করে দিন। সেটি হচ্ছে যে এই যে আপনারা কথা বললেন, আধা মিনিট বা 20 সেকেন্ডেও ইন্টারাকশন দেওয়া যায় এবং এত স্মার্টলি বলবেন। এক একজন, যেমন ধরেন আপনারা নটরডেম থেকে আসছেন, ঢাকা কমার্স কলেজে আসছে, আপনার ব্যাকগ্রাউন্ড আজম খান কমার্স কলেজে একজন বোধহয় বললেন। সো আই অ্যামিজ টু সি দ্য কোয়ালিটি অফ দ্য স্টুডেন্ট, আই এম রিয়েলি হাম্বলড। অ্যান্ড সবাই আমি আরও দেখলাম আপনাদের, আমি শেষের দিকে বলছে দেখে মনে আছে, প্রথমের দিকে হয়তো মনে নেই। ঢাকার কলেজ, ভালো ভালো কলেজ থেকে আপনারা আসছেন, ইউনিভার্সিটি থেকে আসছেন। সো আমাদের এই যে আমরা যেটা করছি, আমরা যে পড়ালেখা করছি, যা করছি, আমাদের একটা খেয়াল রাখতে হবে যে হচ্ছে অলওয়েজ ফান্ডামেন্টালগুলো শক্ত করতে হবে। কারণ আপনারা একটা ক্রিকেটে একটা টার্ম আছে, ক্রিকেট খেলায় একটা টার্ম আছে, টার্মটা হচ্ছে, বা যে কোনো খেলায় বলে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। এই কথাটা কি শুনেছেন? মানে কি এটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম কি? মানে বেসিক যাদের ভালো, ধরেন আপনি যদি গ্রামার না জেনে কোনো কিছু করেন, যে কোনো কাজ, তখন আপনি ইনস্ট্যান্ট হয়তো ভালো করতে পারবেন, বাট লং টার্মে গ্যাপ থেকে যাবে। ধরেন CA কোয়ালিফিকেশন, এই যে CA, ঠিক আছে, CA প্রফেশনটা, এটার ভিতরে একটা ব্রডার সেন্স আছে। গ্লোবালি প্রফেশনাল, যে কোনো প্রফেশন, ইউ মে বি এ ইঞ্জিনিয়ার, এ ডক্টর, এ চার্টার অ্যাকাউন্টেন্ট। সো এর ভিতরে একটা ফান্ডামেন্টাল ইস্যু হচ্ছে আর্টিকেলশিপ, হাতে কলমে শিক্ষা। একজন ডক্টর তার একাডেমিক লেখাপড়ার সঙ্গে সঙ্গে তার মেডিকেল কলেজের, একটা মেডিকেল কলেজকে দেখেছেন যে কখনো একটা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ধরেন 5 রুম বা 7 রুম মেডিকেল কলেজকে পারমিশন দিয়েছে? এটা কন্ডিশন নেই। কেন? তাকে এখানে একটা চিকিৎসার কেন্দ্র থাকতে হবে যেখানে ডক্টররা পড়বেন থিওরিটিক্যালি, আবার ওটা প্র্যাকটিক্যালি ওনাদের সিনিয়রদের কাছে শিখবেন। LLB ল পাস করেন, হ্যাঁ, যেটাকে আমরা অ্যাডভোকেট বলি, অ্যাডভোকেট ব্যারিস্টার ডিফারেন্ট, বাট অ্যাডভোকেট, অল ব্যারিস্টার, অল LLB ক্যান বি অ্যাডভোকেট প্র্যাকটিসিং যারা। ওনাদেরও থিওরি শেষ করবার পরে তাদের একটা মেন্টরশিপ করতে হয়, তাদের সিনিয়র আন্ডারে কাজ করতে হয়, তাই না? একটা বারে যে কাজ করতে হয়, সো এটা গেল। আচ্ছা, তেমনিভাবে একজন ইঞ্জিনিয়ারও সিমিলারভাবে প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড না হলে ওনাকে ইন্ডাস্ট্রি দেওয়া যায় না। সো আমাদের এই প্রফেশনের সবচেয়ে ইউনিকনেস হচ্ছে আমাদের এই আর্টিকেলশিপটা ফার্স্ট। তো এইটা আপনারা শুরু করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে আর্টিকেলশিপটা শেষ করলেন উইদিন ইয়োর টাইম, অর্থাৎ আপনি তো নিশ্চয়ই 3 বছরের ভিতরে শেষ করবেন, তাই না? উইদিন 3 ইয়ার্স। তো এইটা গেল একটা পার্ট। আর এর সঙ্গে সঙ্গে একটা থিওরি পার্ট আছে, যেটা হচ্ছে আপনাকে পাস করতে হবে কত, আপনার 700 মার্কস, তাই না? হ্যাঁ, 7 কোর্সেস, তাই না? আচ্ছা, পেপার, সরি, হ্যাঁ ওটা কোর্সও, ইনফ্যাক্ট কোর্সও পেপার, ঠিক আছে। 17টা পেপার পাস করতে হবে, তাই না? এখন এই 17টা পেপার পাস করা আর হচ্ছে এই আর্টিকেলশিপের শেষ করা, এইটার কোনো একটা যদি আগে হয় তাহলে আপনি সিএ হবেন না। মজা বুঝতে পারছেন? ধরেন যেমন আমি আমার ফার্মে আমি পাস করে ফেলছি 9 মাসে, আমি হচ্ছে আমার কোর্সের ছিল, মানে আমি থিওরিটিক্যাল পার্টটা পাস করে ফেলছি কিন্তু আর্টিকেলশিপ শেষ হয়নি, তখন আই ক্যান নট ক্লেইম অ্যাজ এ SCA অর CA। আমি বলতাম কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট বলতে পারতাম, বা বলতে পারতাম যে থিওরিটিক্যাল পাস শেষ হয়েছে, বাট কোর্সটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। আবার যখন আপনি কোর্সটা শেষ করে ফেললেন বাট থিওরিটিক্যাল 17টা সাবজেক্ট শেষ করতে পারেন নাই, তখন কিন্তু আপনি আবার হচ্ছে CA হতে পারলেন না। তো
তো যেটা বলছিলাম, তাহলে আমাদের কি হলো, আমরা বুঝতে পারলাম যে সিএ ইজ এ প্রেস্টিজ, এবং এটা আরেকটা বলি আমরা, এটা হচ্ছে লাইফ লং প্রফেশন। আপনি যতদিন সুস্থ, আপনি দেখেন প্রত্যেকটা রিটায়ারমেন্ট এজ আছে না, আর্মিদের অ্যারাউন্ড যদি উনি মানে টপ লেভেলে না যান, একটা সার্টেন এজের আগেই হয়ে যায়। যারা ধরেন কর্নেল থেকে ইভেন কর্নেল লেভেলেই অনেকেই লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিমাম অ্যাভারেজটা হয়তো মেজর জেনারেল পর্যন্ত যায়, কিন্তু কেউ ফুল জেনারেল বা আর্মি চিফ হন না। যদি না হন তাহলে একটা সার্টেন লেভেলে ওনাদের দেখা যায় ইয়াং এজে 45 এই লেভেলেই ওনাদের রিটায়ারমেন্ট হয়ে যায়। ইভেন গভর্নমেন্ট জবের রিটায়ারমেন্ট আছে, বাট সিএর কি রিটায়ারমেন্ট জব আছে? আপনি যদি সুস্থ থাকেন, ইফ ইউ আর এ প্র্যাকটিসিং মেম্বার অর ইন সার্ভিস। এখন সিএর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিএ ইন প্র্যাকটিস আর সিএ ইন জব ইন ইন্ডাস্ট্রি, দুই ভাগে ভাগ করা যায়। সাধারণত আমরা যারা দীর্ঘদিন কর্পোরেটে কাজ করেছি, বিভিন্ন জায়গায় ফাইন্যান্স ডিরেক্টর সিএফ হিসেবে কাজ করে সিএ প্রফেশনে আসছি। আর একটা গ্রুপ অফ পিপুল, তারা হচ্ছে ফার্মগুলো থেকেই আস্তে আস্তে পাস করে ফার্মে থেকে করে, আবার মিক্স হয়, আমরা কর্পোরেট থেকেও শিফট হই, আবার অনেকে প্র্যাকটিস থেকে কিছুদিন জব এক্সপিরিয়েন্স নেয়। তো এটাকে আমরা বর্ডারভাবে ভাগ করতে পারি। আমাদের দেশের কারেন্টলি ধরেন রাফলি ধরেন 1900 চার্টার অ্যাকাউন্টেন্ট আছে, ধরেন রাফলি। সো 1900 চার্টার অ্যাকাউন্টেন্ট যদি ধরি, হ্যাঁ 2000 হবে, কারণ ইয়াতে আছে আপনার চিটাগাং আছে। 2000 রাফলি যদি বলি, 2000-এর ভিতরে আপনার 2/3 1/4 আছে হচ্ছে প্র্যাকটিসে, রাফলি 1/3 600 650-এর কাছাকাছি, তাহলে 650 হচ্ছে আছে প্র্যাকটিসে। আর ওনাদের সাথে আবার হচ্ছে বড় বড় ফার্মগুলো, আমাদের ফার্মগুলো, আমার ফার্মেও একজন ছিলেন, উনি 2টা পেপার বাকি আছে, তো সিএ পাস করে 650 আর সাথে প্রায় 150 যারা হচ্ছে সিএ কোয়ালিফাই করছে কিন্তু এখনো সিওপি পান নাই। কারণ সিওপি পাওয়ার একটা ব্যাপার আছে, 2 বছর সিএ পাস করার পরে আপনি যদি প্র্যাকটিসিং লাইসেন্স নিতে চান 2 বছর পরে নিতে হয়। তো যারা কোয়ালিফাই করে ফেলেছে তারা হচ্ছে পার্টনার হতে পারেন নাই, ওনাদের হয়তো ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডিরেক্টর হিসেবে, এরকম আরও 150 আছে। তাহলে 650 আর হচ্ছে 150 ধরেন 800। সো অলমোস্ট 1/3 ইন প্র্যাকটিস আর 2/3 ইন সার্ভিস, তাই না? এরকম একটা রাফলি হিসাব। কিন্তু আপনি বলেন এখানে কত ডিমান্ড আছে, হ্যাভ এনি মানে আইডিয়া যে কত চার্টার অ্যাকাউন্টেন্ট এই ইকোনমিতে দরকার আছে? এটা নিয়ে অনেক কথা হয়, কিন্তু রাফলি ধরেন 10,000 মিনিমাম, এটা 20, আপনি দেখেন রাফলি এখন রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে 3 লাখ মানে 300,000, হ্যাঁ 3 লাখ কোম্পানিজ আছে। বাট তাদের ভিতরে অডিট হয় কারণ তারা অডিট কমপ্লায়েন্স করতে চায় না, হয়তো ব্যবসাটা শুরু করেছে ঠিক মতো করে এখনো শুরু করে নাই, বা অ্যাজ এ রেগুলেটর আরজেএসির যেহেতু লিমিটেশন আছে, অন্য রেগুলেটরের মতো স্ট্রং না, ম্যান পাওয়ার সহ অনেক লিমিটেশন আছে, ফলে দে ক্যান নট বাউন্ড ইন অডিটিং। মানে অডিট যে করতে হবে, ওই কোম্পানি যে অডিটেড রিপোর্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লাগবে। অডিটেড রিপোর্ট মানে কি? ফার্স্ট অফ অল, অডিটেড রিপোর্ট মানে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, তার উপরে আমরা মতামত দিব, ঠিক আছে? অ্যাজ এ প্র্যাকটিসিং চার্টারকে মতামত দিব যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিফ্লেক্ট করছে কিনা। এবং ডেফিনেটলি আমরা একটা প্রসেস আছে, প্রসেস যেটা আপনারা শিখবেন আপনাদের হচ্ছে অডিট অ্যান্ড অ্যাসুরেন্স পেপারগুলো আপনারা যখন সিএতে, আমাদের সিএ আইসিএবির ইয়েতে পড়বেন বা আমাদের এখানে পড়বেন, তখন দেখবেন যে এটা একটা প্রসেস আছে যে আপনি একটা রিজনেবল অ্যাসুরেন্স দেন। অ্যাবসলিউট অ্যাসুরেন্স মানে কি 100% যখন চেক করেন, তার মানে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আমরা ইস্যু করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অডিট করে বলি যেটা রিজনেবল অ্যাসুরেন্স দিচ্ছি, যেটা ফুললি ট্রু অ্যান্ড ভিউ রিফ্লেক্ট করছে কিনা, নাকি এখান থেকে কোনো ম্যাটার আছে যেটাকে এমফ্যাসিস হিসেবে এনে আনতে হবে, নাকি এটা কোয়ালিফাই করে যাবে, নাকি এটা খুবই খারাপ আছে যেটা অ্যাডভার্স ওপিনিয়ন দিতে হবে, অথবা আমি অডিট করবো না, অডিট করার মতো জায়গায় নেই, এরকম ডিসক্লেমার ওপিনিয়ন যাবে কিনা। সো এই রিলেটেড আমাদের অনেকগুলো চার্টার অ্যাকাউন্টেন্ট, আমি অন্তত নাম্বার অফ অ্যাটলিস্ট 10-12 চার্টার অ্যাকাউন্টেন্ট আছে যাদের সুন্দর সুন্দর ইউটিউব ভিডিও আছে, যারা হচ্ছে যে আইসিএবি, আমাদের ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের ফর্মাল ক্লাসের রেকর্ডিং আছে, ওটাও আপনারা দেখতে পারেন। আর অনেক ক্ষেত্রে আমিও অনেকগুলো আমার ইয়েতেও পাবেন, বিশেষ করে সিএ রিলেটেড, এগুলো হচ্ছে দেখবেন, ফার্স্ট দেখে কোশ্চেন লিখবেন। নেক্সট যদি আমার সাথে দেখা হবে, অথবা আমাদের পার্টনার, আজকে আমাদের 3 জন পার্টনার থেকে আমাকে সিলেক্ট করছে, এরপরে হয়তো হুমায়ুন স্যার করবে, একদিন আবু সাইদ মজুমদার স্যার করবেন, একদিন হয়তো আবদুল্লাহ মাহবুব স্যার করবেন। ইন্ডাকশনগুলো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে করবো, ঠিক আছে? তো সেই সেশনগুলো আপনারা কিন্তু ওনাদেরকেও কোশ্চেন করতে পারবেন। এর ভিতরে আমরা 1 নবীনের ডাইরেক্টর মামুন সাহেবকে দিয়ে ক্লাস, আপনারা কেউ ছিলেন? মামুন সাহেব ওরা তো নতুন, এটা পাইনি। হ্যাঁ, যাই হোক, তো যেটা বলছিলাম, তার মানে এই যে ধরেন ফান্ডামেন্টালগুলো বুঝতে হবে, এক। সেকেন্ড হচ্ছে সিএ প্রফেশনাল লাইফ টাইম কেন বললাম? যেহেতু অন্য প্রফেশন রিটায়ার করে যায়,
হ্যাঁ, কিন্তু আপনার সিএরা সুস্থ থাকলে প্র্যাকটিসিং মেম্বার হলে একটা আনলিমিটেড টাইমে পারেন। মানে আপনার যতদিন সুস্থ থাকবেন ততদিন আপনি ইউ ক্যান ইউ ক্যান বি ইন প্র্যাকটিস। একই সঙ্গে যদি আপনি কোথাও জব করে থাকেন, দেখা যায় রিটায়ারমেন্ট করার পর হয়তো প্র্যাকটিস করছে না, কিন্তু একাধিক জায়গায় অ্যাডভাইজার কনসালটেন্ট হিসাবে কাজ করে। হ্যাঁ, সো আলটিমেটলি সিএ হচ্ছে যতদিন আপনি সুস্থ থাকবেন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার লাইফ লং প্রফেশন। এবং এটা যদি বলেন আমাদের দেশে আপনাদের মতো আজকে আপনারা ফ্রেশ আসছেন, 3 বছরের ভিতরে সিএ পাস করেছে, 3.5-4 বছরের ভিতরে, এরকম অন্তত আমার জানা 8-10 জন, আরও অনেক বেশি আছেন যারা ইভেন ওয়ার্ল্ডের টপ ইকোনমি ইউএসএতে সিএ ফার্মে কাজ করে, যাদের রাফলি ইনকাম হচ্ছে $1 লাখ বেশি ইয়ারলি। $1 লাখ মানে বুঝতে পারছেন তো কত, হাউ মেনি, মানে অ্যামাউন্টটা কত বড় বুঝতে পারেন 12 মাসের জন্য। এবং বাংলাদেশের কনটেক্সটেও আমরা দেখেছি যে একজন যদি ইন্ডাস্ট্রিতে কেউ জয়েন করে, একটা ধরেন 2-3 বছর এক্সপিরিয়েন্স আছে চার্টার অ্যাকাউন্টেন্ট, অ্যাভারেজ ইনকাম 3 লাখ টাকার নিচে নাই। তো এখন দেখেন তাহলে আপনার একজন বন্ধু যিনি হচ্ছে জবে জয়েন করছেন, বা আপনার একজন বন্ধু যিনি হচ্ছে আপনার হচ্ছে জব করছেন, বিসিএস ট্রাই করছেন, সেই সময় এসে আমাদের ইন্টারমিডিয়েট করা কেউ আছেন এখানে? না, আছে, আপনি আছেন ইন্টারমিডিয়েট করা, হ্যাঁ, জিদান। আচ্ছা, সো আপনার ইন্টারমিডিয়েট করা যারা, তারা অনার্স করবে, আপনার বন্ধুরা 4 বছর এখনও ইউনিভার্সিটির ক্লাসগুলো করে যাবে। আর সেই সময় এসে আপনি মিটিং করছেন কি, আপনি যখন ক্লায়েন্টে যাবেন, আমাদের ক্লায়েন্টগুলো যারা যায় দেখেন, সেই ক্লায়েন্টে যে কার সাথে, সিএফওর সাথে আপনি বড় বড় গ্রুপের আপনারা অলরেডি আপনার তাজুল বোধহয় কিছু কাজ করেছেন, সো কার সাথে বসেন? সিএফও, এমডি। তো যারা এখনো ইউনিভার্সিটি অথবা গ্র্যাজুয়েশন শেষ করতে পারে নাই, তাদের চিন্তা আর আপনাদের চিন্তার ভিতরে ব্যাপক ডিফারেন্স না? আপনারা অলরেডি ইন্টারমিডিয়েট শেষ করে এসে শুরু করেছেন এখানে। সো তার মানে এইটা ইজি না, ফার্স্ট অফ অল। তার মানে আপনাকে ডেফিনেটলি অন্যদের সাথে যেহেতু ডিফারেন্ট রুট চয়েস করেছেন, অন্যদের সাথে আপনাদের একটু ডিফারেন্ট হতে হবে। এখানে একটা কথা আছে, আপনার একটা ওয়ার্ড আছে এক্সট্রা অর্ডিনারি, এটার মানে কি? এখানে দুইটা জিনিসের মিল আছে না? এক্সট্রা, সবাই আমরা ক্যাপাসিটি কিন্তু এক্সট্রা অর্ডিনারি, আমাদের সবার ব্রেনের ক্যাপাসিটি এক্সট্রা অর্ডিনারি, কিন্তু তার ভিতরে যারা যারা একটা এক্সট্রা এফোর্ট দিবে তারা এক্সট্রা অর্ডিনারি হবে, অর্ডিনারির সাথে একটু এক্সট্রা। তার মানে আপনারা যারা সিএ পড়তে আসছেন, আমরা এখানে 8 জন আছে গত 1-2 মাসে যারা আপনারা শুরু করেছেন, যারা এখনো মানে খুব বেশি ক্লায়েন্টেও যান না, ইন্ডাকশন চলছে। আর এরকম বিভিন্ন ফার্মে আছে না, কোনো ফার্মে 2 জন, কোনো ফার্মে 10 জন, কোনো ফার্মে 50 জন, বড় ফার্মে এরকম 1-2 মাসে 20 জন জয়েন করে। সো তারা সবাই এখন এই সিস্টেমে ঢুকে গেছে না, তারা ক্লাস করবে। অলরেডি আপনারা আইসিবির ক্লাসের ভিতরে আছেন না, 18টা ক্লাসের ভিতরে আছেন, এরপরে মেইন ক্লাস শুরু হবে, পরীক্ষা দিবে। তো তারা সবাই কিন্তু আল্লাহ তাআলা আমাদের অলমাইটি কিন্তু এক্সট্রা অর্ডিনারি একটা ব্রেন দিয়ে দিয়েছে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিস নর্মালি অর্ডিনারি, তারা এভাবেই কাজটা করে। আর যারা যারা এখান থেকে এক্সট্রা এফোর্ট দিবে তারা এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবে। তাহলে এক্সট্রা অর্ডিনারির ভিতরেই একটা মাপকাঠি আছে যে আপনি কি নিজেকে অর্ডিনারি করবেন নাকি এক্সট্রা অর্ডিনারি করবেন, ঠিক আছে? তাহলে এবার আসেন আমাদের কি মাইলস্টোন চার্টার অ্যাকাউন্টেন্সি কোর্স। আমি অলরেডি কিন্তু কাভার করেছি যে আপনার 2টা পার্ট করতে হবে, একটা হচ্ছে সিএ আর্টিকেলশিপ, যেটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, একই সঙ্গে হচ্ছে আমাদের সময় কি ছিল দেখেন, আমি যখন জব ছেড়ে দিয়ে সিএ পড়তে যাই, হ্যাঁ আমি ভেরি লাকি এনাফ যে আজ থেকে প্রায় 20 বছর আগে যখন আপনার হচ্ছে যে সিএ পড়ছি, তখন যেহেতু আমি আরেকটা প্রফেশনাল ডিগ্রি শেষ করে আমি বলি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি করেছিলাম। তো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি চার্টার অ্যাকাউন্টেন্সির ডিফারেন্সটা কি? ওইটা একটা ওয়ান কাইন্ড অফ এক্সটেন্ডেড একাডেমিক পার্টের একটা এডুকেশন, মানে সিএমএটা ওয়ান কাইন্ড অফ, লেটসে আপনি গ্র্যাজুয়েশন মাস্টার্স করছেন, তার থেকে এসিসিএ বা সিএমএ এটার একটা ভিতরে কি এডিশনাল আসে যে আপনি যে জব করে অথবা ইউনিভার্সিটি থেকে অথবা আপনি অন্য জায়গায় ইউনিভার্সিটির প্রফেসররা এই ডিগ্রিটা নিতে পারে। কেন? ইটস এ প্রফেশনাল ডিগ্রি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট অ্যাজ দে হ্যাভ নট দ্য ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর দ্য আর্টিকেলশিপ, এই কারণে সবাই পড়তে পারে। তো আমি যেহেতু বাবা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, আমি আমার উদাহরণটাই দিচ্ছি, আমি সিএমএ পড়তে গিয়েছিলাম। ওয়াই? বিকজ আমার মনে হচ্ছে সিএর ওই সময় যে আর্টিকেলশিপ ছিল 1500 টাকা বা 1600 টাকা, দ্যাট ওয়াজ নট এনাফ টু সার্ভাইভ ইন ঢাকা সিটি। সো আমি তখন কি করলাম, আমি সিএমএ পড়তে গেলাম, সিএমএ পড়ার সাথে সাথে জবও করতাম, সিএমএ শেষ করে জব থেকে ছেড়ে যে আর্টিকেলশিপ শুরু করেছি বড় ফার্মে। সো
যখন 2000 টাকা আর্টিকেলশিপের অন্যরা পেত তখন আমি 10,000 টাকা পেতাম, সেই কারণে সম্ভব হয়েছে। বাট স্টিল এখনকার সিস্টেমে কিন্তু আপনাদের আর্টিকেলশিপ ফিসটা রিজনেবল হয়েছে। আর্টিকেলশিপের যে ফিসটা এটা দেওয়া হয় ফর ইউর কনভেন্স, বাট এখানে কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু স্যালারি বা কিচ্ছু না, জাস্ট আপনাকে সো দ্যাট আপনি যে অফিসে আসা যাওয়া করতে পারেন, ইট ভেরি টোকেন। বাট তাহলে কম্পেনসেশন কি হয়? একজন আপনার বন্ধু ফ্রেশ পাস করে সে যদি 25,000 টাকা স্যালারি পায় আর আপনার আইসিবি রিকোয়ারমেন্ট অনুযায়ী মোটামুটি 6-7 হাজার টাকা আপনি আর্টিকেলশিপ পান, তাহলে তার সাথে একটা গ্যাপ থাকে না? সো এই যে 6-7,000 আর 25,000 টাকার গ্যাপটা কম্পেনসেশন হয় কখন? যখন আপনি সি এর পার্ট কোয়ালিফাই করে জবে যান, তখন আপনি 87, আমাদের এখান থেকে যারা পাস করে বেরিয়েছে 70-80-তে অনেকেই গিয়েছে, মানে 50 থেকে 70-80-তে গেছে যারা কোর্স কোয়ালিফাই। আর কোয়ালিফাই করলে তো বললাম যে 2 থেকে 3 লাখ টাকা মিনিমাম। তো ওরা ওদের প্রতি বছর 5-7% যে অ্যানুয়াল ইনক্রিমেন্টে যে হয়তো যখন 40 হবে আপনি সিএ পাস করে তখন পাবেন হচ্ছে 3 লাখ টাকা। এটা টাকার অঙ্কে বললাম, বা সোশ্যাল রিকগনিশন, জব স্যাটিসফ্যাকশন, ফ্রিডম ইফ ইউ আর প্র্যাকটিস। সো এই জায়গায় এই যে মাইলস্টোনগুলো ইউনিকনেসটা সিএ ফার্মে আছে। ট্রেনিং স্ট্রাকচারটা ইন্টারেস্টিং। ওই যে বললাম যে সিএমএ বা এসএসসি এর যেহেতু আর্টিকেলশিপ ম্যান্ডেটরি না, সো তাদের লার্নিংটা কেমন হয়? ধরেন আমি যদি একজন নর্মাল, আমি যদি সিএমএ শেষ করে যদি সিএ পড়তে না আসতাম, তাহলে কি হতো? এই যে 22 ইয়ার্সের ক্যারিয়ারে আমি কি হতো, আমি এসে হচ্ছে কি করতে হতো, হয়তো 10টা জব করতাম। ওয়ারাজ 10টা জব আমি করেছি, এর সঙ্গে আর্টিকেলশিপ পিরিয়ডে এসে আমি প্রায় 50টা অর্গানাইজেশনে কাজ করার সুযোগ হয়েছে। কোনোটা হয়তো রিপিটলি খুব ডিক ডাউন করেছি, কোনোটা শর্ট করেছি। যেমন ওয়ার্ল্ড ব্যাংকের প্রকিউরমেন্টে, ওয়ার্ল্ড ব্যাংকের একদম কান্ট্রি হেড থেকে শুরু করে প্রত্যেকটা প্রকিউরমেন্টের ডিপার্টমেন্টের হেডদের সাথে আর্টিকেলশিপের সময় যে ক্লোজিং মিটিংগুলো করেছি, এই এক্সপিরিয়েন্স আপনি কোনোভাবেই পেতে পারেন না। বা আপনারা যারা এই যে অলরেডি তাজুল বলেছেন যে উনি অলরেডি সিএফও বা এমডির সাথে মিটিং করছেন, সো এই যে এই ইউনিকনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সিএ প্রফেশন। সো আমরা এটা বুঝতে পারলাম। এক সেকেন্ড হচ্ছে যে অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ অ্যাহেড। এটা হচ্ছে যে ওই যে বললাম, যেহেতু আপনার অপরচুনিটি আছে, এখন ধরেন আপনি যদি আপনি চুজ করেন যে আপনি এই 3 বছর পরে কি 1 লাখ টাকার অপরচুনিটি, মানে 1 লাখ টাকার ইয়েটা করবেন নাকি 3 লাখ টাকার চিন্তা করবেন। সো দ্যাট ইজ এটা। আর আর্টিকেলশিপ তো হয়ে যাবে যদি আপনি সিরিয়াসলি কাজ করেন। সো এইখানে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে যেহেতু যে বললাম অন্যরা অর্ডিনারি অ্যাক্টিভিটিস দিবে, আপনাকে এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস দিতে হবে। অন্যরা যারা সিএমএ পড়বে তারা সারাদিন লাইব্রেরিতে পড়তে পারবে, আপনি এটা পড়তে পারবেন না। ওয়াই? বিকজ আপনাকে দিনের বেলা অফিসে কাজ করতে হবে টাইমিং ধরে। সো তাদের থেকে এক্সট্রা অর্ডিনারি এফোর্ট দিবেন। এই জন্য ধরেন সিএমএ আর একটা প্রফেশন আছে চার্টার সেক্রেটারি, ওটারও আমি মেম্বার। ওদের ওই দুটাতেই আবার আমি একসময় রিজনাল কাউন্সিল এবং কাউন্সিলে ছিলাম। এবার তো আপনারা জানেন যে সিএর কাউন্সিলে আমি ইলেক্ট হয়েছি, আমাদের কাউন্সিল তৈরি হবে। তো যাই হোক, সেখানে আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আপনার একজন চার্টার সেক্রেটারি কোয়ালিফাই করে যদি 40-50,000 টাকা স্যালারি পায়, একজন সিএমএ যদি 70-80 পায়, সেখানে আপনি এসে 2.5 থেকে 3 লাখ টাকা পাচ্ছেন। কারণ কি? ওরা সবাই ফুল টাইম লাইব্রেরিতে কাজ করতে পারছে, আর আপনারা এটা দিনের বেলা আপনার প্র্যাকটিক্যাল ট্রেনিং করছেন এবং রিগোরাসলি কাজ করতে হচ্ছে। সকাল 8:30 অফিসে আসতে হচ্ছে, বিকালে প্রায় 4:30-5টায় চলে যাচ্ছেন। আমাদের 4:30 বোধ না, 4:30 পরে যে আবার লাইব্রেরিতে পড়ছেন বা ক্লাস করছেন। সো এই যে এক্সট্রা অর্ডিনারি এফোর্ট দিচ্ছেন, এই যে আপনি এই অপরচুনিটি এবং চ্যালেঞ্জেস আপনার নিজস্ব সোয়াট বলে আপনি অ্যানালাইসিস করছেন, এটার কারণেই কিন্তু অন্যদের থেকে আপনি আগায় থাকবেন। এরপর আসেন আপনার যে জিনিসগুলো খুবই দরকার, আপনাকে যদি পাস করতে হয় এবং জবে ভালো করতে হয়, তাহলে আপনার বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট আর প্রিন্সিপাল বুঝতে হবে। এখানে আমি আপনারা জেনে খুশি হবেন, রিসেন্টলি আমি বাজারে 2-4 দিনে একটা ওয়ার্কশপ করলাম। আমি বিসিএস ট্যাক্স ট্রেনিং একাডেমিতে এটা করি। তারপরে বিআইসিএম, বিভিন্ন ব্যাংকে গত কয়েকদিন আগে আপনার মনে খেয়াল করেছেন, গ্রুপে শেয়ার করেছিলাম কিনা, সিটিজেন ব্যাংকের টপ ম্যানেজমেন্টকে হচ্ছে IFRS 9-এর উপর সেশন নিলাম। তো সব এই যে ইভেন আইবিএতে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছি, প্রাইভেট পাবলিক অন্তত 20 ইনস্টিটিউশনে বিভিন্ন সময় পার্ট টাইম হিসেবে কাজ করেছি। তার ভিতরে স্পেশালি আফটার কোভিড, আগের ক্লাসগুলোতে রেকর্ড রাখা যেত না, তখন ক্লাস হয়তো তো এরকম সিস্টেম রেকর্ডেড ছিল না, অথবা জুম ছিল না। জুমেরগুলো অনেকই রেকর্ড আছে। তো আপনি যারাই যে লেভেলে আছেন, ধরেন আপনার কি নন কমার্স আছেন এখানে, অ্যাকাউন্টিং আপনি আছেন, আপনার জন্য সবচেয়ে ইজি হচ্ছে ক্লাস 9-10-এর। আমার বাচ্চা যেহেতু ক্লাস 9-এ উঠছে, ওর জন্য আমি কিছু ভিডিও করছিলাম। ওই 4-5টা ভিডিও যদি ক্লাস 9-10-এর একটু ভালো করে দেখেন, আর ক্লাস 9-10 বা ইন্টারমিডিয়েট একটা অ্যাকাউন্টিং বই যদি কিনেন, ইটস টু মাচ ইজি। আমি চ্যালেঞ্জ দিতে পারি ওদের থেকে আপনি ভালো করবেন। সো আপনারা চাইলে আমি একদম, যেহেতু অনেকেই একাডেমিক লাইফে যেটা হয় ফান্ডামেন্টালগুলোর গ্যাপ থেকে যায়, কারণ ওনারা তো একাডেমিশিয়ান, ওনারা তো প্রফেশনাল না, বা
টিচিং হাউ, মানে আপনি কীভাবে ইজি করে কথা বলে অন্যকে রিপ্রেজেন্ট করতে হয়, এটা একটা আর্ট। সো সেই জায়গায় যেহেতু গ্যাপ থাকে, অথবা আমাদের একাডেমিক লাইফগুলোতে আমাদের কিন্তু ফান্ডামেন্টালি সমস্যা থাকে। তো আমরা এটা এক হচ্ছে ভিডিওগুলো আপনারা আমিনুর একটু করেন, ওদের এই ব্যাচটাকে প্রয়োজনে একটা ইন্ডাকশন ব্যাচ হিসেবে রেখে এই ব্যাচে রাখেন। আর যদি আগের ইন্টারমিডিয়েট কেউ ঢুকতে চায় বা আগেরটা একটু রিনেম করলেন, আমাদের একটা আছে বোধহয়, ওইটাকে একটু রিনেম করে রাখলেন, তাহলে আপনি ওনাদের একটা কাজ দিবেন যে এই বেসিক কনসেপ্টগুলো যেন তারা পড়ে। এখানে আমার ওই সবগুলোতে মোটামুটি কিন্তু অনেক কথা বলা আছে। তারপরে কোশ্চেনগুলো নোট করবেন, নোট করে করতে। এখন এই জায়গায় এসে আমার ক্লাস থেকে কিন্তু আপনি সরাসরি কিন্তু হাতে কলমে একটা ফাইন্যান্স সিস্টেম তৈরি করতে পারবেন না। সেইটা মাজাজ স্যার, আমিনুল স্যার, আমাদের সুমি আপু বা আমাদের আরও ম্যানেজার আছে জাকারিয়া, হ্যাঁ, তো ওনাদের সাথে আপনার আরও তো ট্যাক্সে আছে, যারা অ্যাকাউন্টস প্রিপারেশন আছে, ট্যাক্স বা অ্যাডভাইজারি বা ওদের সাথে কাজ করবেন যখন, চেষ্টা করবেন ছোট ছোট অ্যাকাউন্টসগুলো নিজের রিভিউ করার। সো আমরা তো অডিট করলে তো অ্যাকাউন্টস আমরা প্রিপেয়ার করি না, বাট কিছু কিছু আমাদের কাজ আছে যেটা অ্যাকাউন্টস প্রিপেয়ার করে দিতে হবে, আমরা অডিট হয়তো করি না, অ্যাকাউন্টস প্রিপেয়ার। এই জায়গাগুলো খেয়াল রাখবেন যে আস্তে আস্তে করে স্কিলটা বাড়াইতে হবে। এবং এই যে অ্যাকাউন্টিং প্রফেশনের, এটা আরও পরে হবে, ডিসিশন মেকিংয়ের যে ইস্যুগুলো, এটা আমাদের শিখতে হবে, বাট এটা পরে। আপনার ফার্স্ট হচ্ছে বেসিক কনসেপ্ট, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, অ্যাকাউন্টিং, লেজার পোস্টিং, এগুলো, এবং সেখান থেকে আউটকাম, এগুলো হচ্ছে প্রসেস। আর যেখানে আপনার সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেখান থেকে আমি বলি হচ্ছে অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। কারণ একটা কোম্পানির পারফরমেন্স বোঝা যায় কীভাবে। আমাদের শরীরের রিপোর্টগুলো যেমন হচ্ছে যে স্কোয়ার বা অন্য ইয়েতে যে ডায়াগনস্টিক সেন্টারে আপনি যখন চেক করেন, দেখা যায় যে আপনার বিপি ঠিক আছে কিনা, আপনার সুগার লেভেল ঠিক আছে কিনা, এগুলো দেখেন না। তো একটা বিজনেসের এটা দেখা যায় কীভাবে, এটা দেখা যায় কিন্তু একটা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে। সেই কারণে এটা ভেরি ইম্পর্টেন্ট। তো এটার যদি মোটামুটি 5-7টা ভিডিও থাকে, আগামী একটা টাইম ধরে এটা অবশ্যই দেখবেন। কারণ নেক্সট ক্লাসে আমি যখন কথা বলবো, আমি বুঝতে পারবো যে আমার ক্লাস আপনারা চান কিনা। কারণ এই 8 জনের জন্য না, আমি 800 লোকের সাথেও কথা বলি। এই যে ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্টের আমি একটা বোর্ডে বসে, আপনারা খেয়াল করবেন, বিমা বোর্ডে, জীবন বিমার বোর্ডে। তো ওইখানে আপনার সিনিয়র সচিব থেকে শুরু করে এডিশনাল সচিবরা আছে, আর আমি আছি অ্যাকাউন্টেন্ট, মানে অ্যাকাউন্টিং অডিটিং এক্সপার্ট হিসেবে। আর ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছে। তো উনি রিকোয়েস্ট করলেন যে ওনাদের ফার্স্ট ইয়ারে যারা আছে 2-3টা ব্যাচ একসাথে করে আমি যেন একটু সিএ প্রফেশন সম্পর্কে বলি। কারণ অ্যাকাউন্টিংয়ের বাইরে এখন ফাইন্যান্স থেকে অনেকে সিএ পড়তে আসছে। তাহলে আমি 800 লোককে টাইম দিতে পারি, সেখানে 8 জনকে দিব। এটা ডিপেন্ড করবে যে ওই ভিডিওগুলো দেখে আপনার লার্নিং, কোশ্চেন কি লিখেছেন, কি কোশ্চেন করছে, আপনার আগ্রহ আছে কিনা। আমি কিন্তু অনেকবার শুরু করে আগ্রহ হারিয়েছি ফর্দাই, বাট এবারে চোখগুলো আমার কেন জানি মনে হচ্ছে, চোখগুলো দেখে আমি এনকারেজ ফিল করছি, এনথুজিয়াস্টিক, চোখের ভিতরে কোশ্চেন আছে। একটা কিউরিয়াস কোশ্চেন মাইন্ড না থাকলে, যদি জানার আগ্রহ না থাকে, তাহলে কিন্তু কেউ ভালো করতে পারবে না। সো এটা ইজ ইম্পর্টেন্ট। দেন ইম্পর্টেন্স ইন ইথিক্স ইন দ্য সিএ প্রফেশন। ইথিক্সের বিষয়টা আমি সিম্পল বলি যে ইথিক্স হচ্ছে ছাড়া কোনো কিছুই সম্ভব না। এটা রিলিজিয়াস ভিউতে বলেন, আর ইথিক্যাল, আনইথিক্যাল, অনেস্ট, ডিসঅনেস্ট, এটা ইন বিটুইন হয় না, 0 and 10। মানে যদি আউট অফ 10, 10-10 অথবা 10-0। 1 টাকার আনইথিক্যাল ইস্যু বা 1 টাকার একটা ম্যাল ফাংশন, ম্যাল প্র্যাকটিস, এটাও যেমনি সম্ভব, 1000 কোটি টাকাও তাই। সো দ্যার ইজ আইদার 100 or 0, অথবা 10 অথবা 0। সো ইথিক্যাল স্ট্যান্ডার্ডে আমাদের কোড অফ এথিক্সগুলো জানতে হবে, যে সিএ প্রফেশনে থেকে কি করা যাবে, কি করা যাবে না। এবং এই ইথিক্সের বিষয়টা কিন্তু হিউম্যান মাইন্ডে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। অলওয়েজ ব্যাড আর মিস্টার জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইডি, একটা আছে, মুভি আছে, যে একই লোকের 2টা চরিত্র থাকে না। সো আপনি যেমন ধরেন, আপনার ভিতরে হোয়াট রাইট, হোয়াট রং, এটা ফান্ডামেন্টালি আল্লাহ তাআলা আমাদের উইজডমে ঢুকিয়ে দিয়েছেন, বাট তারপরেও এটা জানতে হয়। ইথিক্সটা ইম্পর্টেন্ট। ওভারভিউ অফ ইথিক্যাল প্রিন্সিপাল, এবং হচ্ছে রিয়েল লাইফ সিনারিও এবং এক্সপেক্টেড, আমাদের যে রিয়েল লাইফ যে সিনারিওগুলো পাবো, এটা আপনি দেখবেন। যেমন সিএর এমআই, যে যদি কেউ পড়েন, এমআইয়ের বেশ কয়েকটা ক্লাস আমার রেকর্ডেড আছে, ওইটা দেখবেন। আগে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং শেষ করেন, দেন হচ্ছে আপনাদেরকে একটা সুযোগ দিব, কিন্তু এটা দিব কিনা এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। নেক্সট স্লাইডেই আপনার যেটা আছে সেটা হচ্ছে এই যে এক্সেলটা আপনাদের ইম্পর্টেন্ট। সেই জায়গায় আমরা প্রফেশনাল কোর্স চালাই হচ্ছে বিসলিউশন পিএলসি, প্রচুর। মানে আমাদের সিএ বা প্রফেশনের বা অন্য প্রফেশনের, বা যারা হচ্ছে প্রফেশনাল ফিল্ডে নাই, যারা হচ্ছে প্রফেশনে আসবেন বা যারা চাকরি করবেন, এদের জন্য প্রচুর কোর্স আছে। তার ভিতরে এক্সেল একটা সেশন আছে। আমি মাজার এবং আমিনের বলবো যে এই 8 জন পার্টিকুলারলি
যারা 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 ইন্টারেস্ট শো করবে, একটা ক্লাস মিস করলে সে কিন্তু পরের ক্লাসে ইনএলিজিবল হবে, অথবা বলে নিতে হবে, ওই গ্রুপে আমরা দেখাবো। তাদেরকে যেহেতু একটা ফিস দিয়ে 4-5 হাজার টাকা ফিস দিয়ে ঢুকতে হয়, আমি এই 8 জনকে এক্সেলের এই জায়গাটাতে অ্যাটাচ করতে চাই। এসেনশিয়াল ফাংশন অ্যান্ড শর্টকাট হচ্ছে যে এক্সেল কিন্তু ইজি করে, মানে সফটওয়্যার বা অটোমেশন হচ্ছে ইজি করে। সো আপনারা যে কাজটা 10 মিনিটে করবো ওটা 2 মিনিটে করা যাবে, আপনার ফর্মুলা এটা শিখতে হবে। আর হচ্ছে প্র্যাকটিক্যাল টিপস অ্যান্ড ডেইলি টাস্কের উপরে আপনার সিনিয়র, আপনার মেন্টরিং ভাগ করে নেন। আমাদের যে 5 জন ম্যানেজার আছে আপনার নিশ্চয়ই ভাগ করা আছে, ওইখান থেকে আমরা করব, এবং পার্টনাররাও এখানে ইনভলভ হবে আপনার প্র্যাকটিক্যালি সেশনের জন্য। আমি একটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি প্রথম হচ্ছে যে সিএমএতে শর্টেস্ট পসিবল টাইমে শেষ করেছিলাম, সিও তাই। সে কিন্তু আমার আর্টিকেলশিপের বুঝতে পারছেন যে 9 মাস আগে হয়ে গেছে, মানে কত দ্রুত আলহামদুলিল্লাহ হয়েছে। সিএমএতেও তাই। তো আমি যেটা করতাম আপনাদেরকে সেই টিপসটা বলি। আপনাদের মধ্যে একটা পাস করা যেত না, আমি 3টা প্রফেশনাল কোয়ালিফিকেশন দিয়েছি। একটা হচ্ছে সিএ, যেটা হচ্ছে স্বাভাবিকভাবে কমপ্লিট প্রফেশনাল, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল থিওরি সব ব্লেন্ড করা। আরও 2টা হচ্ছে চার্টার সেক্রেটারি, এলএলবিও করেছি, এবং চার্টার সেক্রেটারিশিপ, এবং হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি। তো এই প্রত্যেকটা কমন রুল ছিল, ধরেন আমরা এক লেভেলে সবগুলো পাস করতে হতো। এক লেভেল পরীক্ষা দিলাম, পরীক্ষার ভিতরেই নেক্সট লেভেলের বই, আপনার যেমন বই আইসিবি থেকে দেয়, আমাদের বই দিত না। নেক্সট লেভেলে কী কী বই হতে পারে, আগের কোশ্চেন ব্যাংকটা কেমন, তারপরে এবং সেটা মডেল অ্যান্সার কেমন, এইগুলো নিয়ে আমরা যেহেতু ঢাকার বাইরে থেকে আসা, স্বাভাবিকভাবে ফ্যামিলির সাথে দেখা করতে যেতাম। সো পরীক্ষার পরপরই একটা গ্যাপ থাকতো 5-7-10 দিনের ভিতরে। আমি তখন নেক্সট লেভেলের বইগুলো পাস করি কি করি না এটা পরের ইস্যু, কনফিডেন্স ছিল আলহামদুলিল্লাহ, কোনো লেভেল তো সেকেন্ড টাইম দিতে হয়নি। সো ওই বইগুলো, ওই কোশ্চেন ব্যাংকগুলো নিয়ে বাসায় চলে যেতাম। এই যে আমি আপনাদেরকে ঈদের সময় কে কে ছিলেন আমার সাথে, যে সালামি দিলাম ওই দিন, কেউ ছিলেন এখানে? আপনি ছিলেন। সো আমি একটা কথা বলছিলাম না যে 10 দিন ছুটি, এটা ইউনিকনেস। তো 10 দিনে কয়দিন আপনি ধরেন আত্মীয় স্বজনের বাসায় ঘুরবেন? 3 দিন রাখতেন, ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন। তাহলে আর যে 7টা বা 6টা দিন ছিল, ওইটা যদি আপনি অফিস আওয়ারটা সব, যদি এখানে অনেক কিছু করতে হয়, রাস্তায় থাকতে হয়, অফিসে আসতে হয়, ওইটাকে যদি আপনি 8 ঘন্টা একটা স্লট ভাগ করতেন। আমি আমার ছেলেকে একটা নিয়ম করে দিচ্ছি, 2 ঘন্টা টানা পড়বে, তখন কোনো মোবাইল, কোনো ডিভাইস ইউজ করবে না, তারপরে 15-20 মিনিট রিফ্রেশিং করবে, টিভি দেখলো, আমাদের সাথে বসলো, ইয়ে করলো। তার মানে ফোকাস হওয়া প্রথম, যা করতে চান, কেন করতে চান, কিভাবে করতে চান। আমরা সবসময় বলি হোয়াট, কি দিয়ে কোশ্চেন করবে না, কেন, কিভাবে। সো সিএ পাস করতে চাই তো ডাউট, এটা তো কোনো ডাউট নেই, আমরা সিএ করতে, কিন্তু কীভাবে করব, এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে একদম প্ল্যান করা, ফিক্স করা, পেপার ধরে ধরে আপনাদের 7টা পেপারে কোনটা নেবেন, 7টা দিবেন নাকি 7টা 3টা দিবেন না 4টা দিবেন, চুজ করেন ফার্স্ট। দেন ওইটা হচ্ছে যে আপনার বইগুলো আমাদের এখানে আছে, আমাদের লাইব্রেরি থেকে আপনার লোন করতে পারেন, নিতে পারেন যাদের বই পান নাই। কোশ্চেন ব্যাংকগুলো নেন পরে। তার আগে আমি সহ অন্য টিচার যারা আইসিএবিতে পড়ায়, ওনাদের অলরেডি রেকর্ডেড ভিডিও আছে, এগুলো ফলো করেন। এবং এখনকার সময় একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমি আপনাদেরকে সতর্ক করে দিই, আগে আমাদের প্রথম লেভেলে যখন লিখতে হতো তখন কিন্তু সবাই পাস করতো কম, কিন্তু তারা একটা পাস করার ধারাবাহিকতা থাকতো। এখন যেটা হচ্ছে এমসিকিউ হয়, প্রথম লেভেল খুব কুইক পাস করে সব ফেলে, পরের লেভেলে যে সব আটকা যায়। সো আগের থেকে সতর্ক করলাম যে 3 ইডিয়টস মুভিটা দেখছেন, ওইখানে ফান্ডামেন্টাল কি, লাস্ট 1-2 মিনিট শেষ করবো, ফান্ডামেন্টাল কি, ওইখানে লার্নিং কি পেয়েছেন না, ওখানে হচ্ছে যে ফান্ডামেন্টাল লাস্টে আছে। দেখেন, আপনি যদি আনন্দবান কিছু নিয়ে যদি শিখতে চান, আপনি যদি কোনো কিছুকে আনন্দ পান কোনো কথা বলে, তাহলে ওইটার জন্য আসলে ওইটার নলেজটা আপনি অ্যাকোয়ার করতে হবে, ওইটার ফান্ডামেন্টাল শিখতে হবে। কোথায় আউটকাম, কে কোনো কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হবে, এটা ইম্পর্টেন্ট না, আপনি তারও উপরে যেতে পারেন। সো লাইফের তো আসলে গোল নাই, আপনি নিজে এমপ্লয়ার হয়ে যেতে পারেন, কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে আপনি এই প্রফেশনে উইজডম নেবেন, নলেজ নেবেন, এটার ভিতরে করে ঢুকে যে আপনি জিনিসগুলো নেবেন, আদারওয়াইজ আপনার কিন্তু এটা ওই ইনকমপ্লিট থেকে যাবে। তো তার মানে আপনাকে যে 7টা পেপার আছে, ওই 7টা পেপার এমসিকিউ পাস করার জন্য পড়বেন না, আপনি চেষ্টা করবেন যে এমসিকিউতে 80% 90% হইতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি লিখতে হইতো, ওইটা ওই লেখার অভ্যাসটাও রাখতে হবে, যদিও লাগবে না কিন্তু পরের লেভেলে লাগবে। সো আপনাকে খুব ইনডেপথ পড়বেন, সুন্দর করে একদম ফান্ডামেন্টাল বুঝে বুঝে পড়বেন। এমসিকিউ সংক্ষিপ্ত হাফ চান্স নেবে না। পরীক্ষাটা প্রিপারেশন দিলাম, গেলাম, এখন ছেলেপেলেরা যায় যে ঠিক মতো প্রিপারেশন থাকে না, বারবার 4বার পরীক্ষা হচ্ছে, বারবার হাফ চান্স নেয়। নো হাফ চান্স, ফুল চান্স, ওয়েল প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষা যেতে হবে। ওকে, সো দ্যাট ইজ অল, থ্যাংক ইউ।